গুড মর্নিং টু অল অফ ইউ। স্কুল সার্ভিস কমিশনের জন্য আমি পড়ানো স্টার্ট করেছি। তোমরা যদি পার্সোনালি কেউ পড়তে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9804753270। আরেকবার বলছি 9804753270 এই নাম্বারে। এছাড়াও যখন নোটিশ দেবো তোমরা সেটা ফলো করে নিও। শর্টসে থাকে নোটিশগুলো, এছাড়া পোস্ট করে থাকি, সেগুলো তোমরা ইউটিউবে ফলো করে নিও। ক্লাসগুলো সার্চ করে পড়ে নিও। আজকে আমি চিঠি আলোচনা করব ক্লাস 9-এর ওপর বাংলার তোমাদের যাদের বাংলা আছে তাদের চিঠি আছে, দেখবে নবম শ্রেণীর চিঠি স্বামী বিবেকানন্দের লেখা, সেটা আজকে আলোচনা করব। দেখো, কল্যাণিয়া মিস নোবেল আলমোড়ায় বসে তিনি লিখেছিলেন। আলমোড়া একটি জায়গার নাম, যেখানে 29শে জুলাই 1897-এর 29শে জুলাই তিনি আলমোড়া থেকে এই চিঠিটা পেয়েছিলেন। চিঠিকে লিখেছিলেন কল্যাণিয়া মিস নোবেল স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি। স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে লিখছেন যে কল্যাণিয়া মিস নোবেল স্টাডির একখানি চিঠি পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এই পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহী কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। তো মিস নোবেল কে ছিলেন? একদম গদ্যাংশের শেষে আছে মিস নোবেল সম্পর্কে। উনি ছিলেন কিন্তু মিস মার্গারেট নোবেল। মিস মার্গারেট নোবেলই কিন্তু ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় তিনি এসেছিলেন, এবং তিনি ছিলেন নিবেদিতা, ভগিনী নিবেদিতা। এবং ওনাকে স্বামী বিবেকানন্দ চিঠি লিখছেন, যিনি এসেছিলেন ভারতে একমাত্র স্বামী বিবেকানন্দের জন্য, একমাত্র স্বামী বিবেকানন্দের হয়ে কাজ করার জন্য, নিজের নারীদের শিক্ষা প্রসারের জন্য এবং নারীদের জন্য কাজ করার জন্য ভারতবর্ষে তিনি এসেছিলেন। তো স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতম এবং অগ্রগণ্যা ছিলেন, এবং পুরো নাম মিস মার্গারেটি নোবেল। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে আসেন এবং ভারতের সেবায় নিজের জীবন তিনি উৎসর্গ করেছিলেন। পাঠ্যচিঠিতে সেই প্রেক্ষাপটটি উল্লিখিত হয়েছে। ভারতের স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ভারতীয় আদর্শের স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন তিনি করেছিলেন, যা আজকে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে পরিচিত। তার লেখা উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে হচ্ছে, যা বইগুলি লিখেছিলেন, যে বইগুলি সেগুলি হলো দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ প্রভৃতি। তিনি 1911 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। এই গেল ভগিনী নিবেদিতার সম্পর্কে। তো ওনার কাল, এখানে যদি প্রশ্ন আসে যে কেল্টিক রক্তের কথা কার সম্পর্কে বলা হচ্ছে, মিস নোবেলের সম্পর্কে বলা হয়েছে বা নিবেদিতার সম্পর্কে বলা হয়েছে কেল্টিক রক্ত। কিন্তু বিঘ্ন আছে বহু। এদেশে দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারছো না। যখন মিস মার্গারেটি নোবেলকে যখন তিনি চিঠিটা লিখছেন স্বামী বিবেকানন্দ, তখন চিঠিতে তিনি সব কিছু বলেই দিচ্ছেন যে তুমি ধারণা করতে পারবে না যে ভারতবর্ষে কত কুসংস্কার আছে, ভারতবর্ষ কুসংস্কারাচ্ছন্ন, কত দাসত্ব, মানুষ মানে এখানকার মানুষ পরের অধীনে থাকে, তো দুঃখ আছে, তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতীয় স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয়েই হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। মানে যারা ইউরোপ কান্ট্রি থেকে এসেছিল ভালো কাজের জন্য, তাদেরকেও এড়িয়ে চলে। কেননা ব্রিটিশ ভারতীয় দেশে তখন তো ব্রিটিশদের শাসন যেহেতু ছিল, তখন মানে শ্বেতাঙ্গদের সবসময় ভয়েই থাকতো। এবং যখন স্বামী বিবেকানন্দের সময় যখন ভারতবর্ষে যখন ইউরোপ কান্ট্রি থেকে অনেক ভালো মানুষও এসেছিলো ভারতের জন্য কাজ করার জন্য, নারীদের জন্য কাজ করার জন্য, শিক্ষা প্রসারণের জন্য বিবেকানন্দের হাত ধরেছিল, তো তাদেরকেও, সেই শ্বেতাঙ্গদেরকেও কিন্তু এই ভারতবাসীরা কিন্তু ভয়েই হোক ঘৃণাতেই হোক কিন্তু এড়িয়ে চলতো। সেই কথাই উনি বলছেন তার চিঠিতে।
এবং তারাও এদেশের খুব ঘৃণা করে, এদের খুব ঘৃণা করে, মানে শ্বেতাঙ্গরাও কিন্তু এদের ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। মানে বাকি যে শ্বেতাঙ্গরা আছে তারা কিন্তু মার্গারেট তোমাকে কিন্তু সন্দেহের চোখে দেখবে এবং তোমাকে কিন্তু অবশ্যই তারা বলবে যে মনে করবে তুমি খামখেয়ালি পোনা, তোমার এই সমস্ত কাজকর্ম খামখেয়ালির বশে তুমি করছো, কিন্তু খুব সিরিয়াসভাবেই তোমাকে কাজকর্মগুলো করতে হবে। তার আগেই উনি চিঠি লিখছেন। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, অর্থাৎ ভারতবর্ষের জলবায়ু কেমন যদি প্রশ্ন আসে তখন হবে গ্রীষ্মপ্রধান। এদেশের প্রায় সব জায়গায় শীতই তোমাদের গ্রীষ্মের মতো, মানে শীতই হচ্ছে তোমাদের গ্রীষ্মের মতো। আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে, দক্ষিণাঞ্চলে সর্বদাই আগুনের হলকা চলছে। স্বামী বিবেকানন্দ পরিবেশ মানে এখানকার আবহাওয়া সম্পর্কেও কিছু কথা বলে দিলেন। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্যে কিছু মাত্র পাবার উপায় নেই। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, এত কিছু আছে যে তোমার মতো সুখ স্বাচ্ছন্দ্য এখানে ইউরোপ কান্ট্রির মতো পাবে না তুমি ভারতবর্ষে। তারপরেও যদি তুমি থাকতে এখানে পছন্দ করো, তোমরা তো বিলাসিতার মধ্যে কাটাও, এখানে সেই বিলাসিতা নেই, তুমি পাবে না, সুখ স্বাচ্ছন্দ্য পাবে না। তার সত্ত্বে যদি তুমি সাহস করে এখানে আসতে প্রবৃত্ত হও, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনই আমি কেউ নই। তুমি এখানে আসবে, তোমাকে একাকেই কাজ করতে হবে। আমি কিন্তু তোমার কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু আমি তোমাকে অবশ্যই তোমার সাহায্য করব। আমার যতটুকু আমার ক্ষমতা আমি ততটুকু দিয়ে তোমাকে সাহায্য করব, কিন্তু বাকিটুকু কাজ কিন্তু তোমাকেই করতে হবে। কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। যদি মনে করো যে তুমি কাজ করতে করতে বিফল হয়ে গেল, তোমার কাজটা সাকসেস হলো না, তুমি যদি দেখো যে তুমি যে কাজের জন্য আসছো, মানে স্ত্রী শিক্ষা প্রসারের জন্যই ধরো এখানে আসছিলেন তিনি, যদি ধরো সেটা হলো না, এটা বিশাল বড় একটা বৃহৎ কর্মকাণ্ড, তো যদি না হয় সেটা যদি বিফলে যায়, বা ধরো তোমার কাজকর্ম করতে করতে তোমার বিরক্তি এসে গেল এই ভারতবাসীর প্রতি, তাহলে কিন্তু সবসময় আমি তোমার পাশে আছি। অবশ্যই তুমি তুমি কিন্তু মানে ছাড়তে পারো সেটা বলছেন না, উনি বলছেন উনি ওনার পাশে আছেন। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, তুমি করতেও পারো নাও করতে পারো, বেদান্ত ধর্ম ত্যাগ করো আর ধরেই থাকো। তুমি সেই বেদান্ত ধর্মকে, তোমাকে আমি বলছি বলেই যে তোমাকে বেদান্ত ধর্ম ধরে রাখতে হবে, তোমার ধর্ম তো আলাদা, তুমি তো খ্রিস্টান ধর্মে দীক্ষিত, আর তুমি আমার হয়ে কাজ করতে আসছো, এখানে তো মানে তোমাকে সম্পূর্ণরূপে ডেডিকেটেড হতে হবে। তো সেক্ষেত্রে বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো, সম্পূর্ণ তোমার ওপর ডিপেন্ড করছে, মানে নির্ভর করছে। মরদ কি বাদ হাতি কা দাঁত, এই কথা কে বলেছে? এই কথা স্বামী বিবেকানন্দ বলেছেন চিঠি প্রবন্ধে, একবার বেরুলে আর ভিতরে যায় না। এটা কিন্তু চিঠি বর্তমান ভারতের অন্তর্গত, বিবেকানন্দের বর্তমান ভারত বলে যে প্রবন্ধ আছে, সেই প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত একটি প্রবন্ধ হচ্ছে এই চিঠি। তো সেই চিঠি থেকেই এই অংশটুকু নেওয়া হয়েছে। যাই হোক, একবার বেরোলে আর ভিতরে যায় না, খাঁটি লোকের কথারও তেমনই নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। তুমি মিস মুলারের কাছে যদি আশ্রয় নাও তাহলে কিন্তু হবে না, তুমি তোমার নিজের দায়িত্বে থাকবে। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু তিনি ভাবেন তিনি চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। মানে মিস মুলার টাকা ছাড়া কিছু বোঝেন না, দুনিয়াকে ওলটপালট করে দিতে পারেন একমাত্র টাকা দিয়ে। তাহলে এই ভাবনাটা কার? মিস মুলারের ভাবনা। আচ্ছা, তো ধারণা ছেলেবেলা তার মাথায় ঢুকেছে আজন্ম নেত্রী তিনি নিজেকে ভেবে থাকেন। এই মনোভাব তার অজ্ঞাতসারেই বারবার মাথা তুলছে এবং দিন কয়েকের মধ্যে তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন, তোমারও নিজের জন্য এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদেরও জন্য। মানে উনি একটা বাড়ি ভাড়া নিচ্ছেন শুধুমাত্র তার বন্ধুবান্ধব স্বজনদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, অর্থাৎ তিনি বিলাসিতার মধ্যে কাটাতে চান, তিনি আলাদা একটা বাড়ি নিচ্ছেন। এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচয়, যদিও এটাকে আমি কোনো রকম দৃষ্টিকটু বলবো না,
কী বলছে স্বামী বিবেকানন্দ বলছেন যে এটা হয়তো তার সহৃদয়তা, তিনি তোমার জন্যও তো করছেন, তুমি আসবে, তোমাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন একটা আলাদা বাড়ি, তাদের যাতে সুখ স্বাচ্ছন্দ্য বা বিলাসিতার অভাব না হয়, তাদের যাতে কমফোর্টেবল তারা ফিল করে, এই ব্যাপারগুলো উনি বোঝাতে চাইছেন। যে এখানে এটা অবশ্য তার সহৃদয়তা এবং অমায়িকতা, উনি যে কতটা অমায়িক এবং তার সহৃদয় কতটা, সেটাই এটা তার পরিচয় বহন করছে। কিন্তু তার মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না। মঠাধ্যক্ষ, মঠের যে তিনি অধ্যক্ষ, তার যে একটা মানে সেই মঠাধ্যক্ষ সুলভ যে একটা আচরণ, সেই আচরণটা কিন্তু কোনোদিন তার সফল হবে না। তার যে সংকল্প নিয়ে এসেছিলেন তিনি, সেটা কখনো সংকল্পটা সফল হবে না দুটো কারণে। একটা হচ্ছে তার রুক্ষ মেজাজ, সে ভীষণভাবে বদমেজাজি বা রুক্ষ মেজাজের এবং অদ্ভুত অস্থির চিত্ততা। তার অস্থির চিত্ততা, সেই অস্থির চিত্ততা থেকেই তিনি একটা আলাদা বাড়ি নিচ্ছেন এবং সকলকে এইভাবে মানে উনি সেটা বলতে চাইছেন না, কিন্তু তার অস্থির চিত্ততা, কাজে হয়তো মনোযোগী নন, এই ব্যাপার যে তার দুটো কারণ, একটা হলো রুক্ষ মেজাজ আর দুই হচ্ছে অদ্ভুত অস্থির চিত্ততা। কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। স্বামী বিবেকানন্দ বলছেন কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ, তাহলে নারীকুলের রত্নবিশেষ কাকে বলা হয়েছে? মিসেস সেভিয়ারকে বলা হয়েছে। এত ভালো, এত স্নেহময়ী তিনি যে সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না। এমন দম্পতিও তো আছে, এমনও ইউরোপিয়ানরা আছেন যারা মিস মুলারের মতো নয়, তিনি এটাই বলতে চাইছেন। এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না, স্টাডিও ভীষণ ভালো। একমাত্র সেভিয়াররাই আমাদের উপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেননি, আমাদের উপর যে মুরব্বিয়ানা করতে এসেছে তা নয়, কিন্তু তাদের এখনও পর্যন্ত নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো, তুমি এলে সেভিয়ার দম্পতিকে সহকর্মী হিসেবে তুমি পেতে পারো, মিস নোবেলকে উনি বললেন, এবং তাতে তোমারও তাদের উভয়েরই সুবিধে হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারতের পরিভ্রমণে আসছেন। এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে যে মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল কখন ভারত পরিভ্রমণে এসেছিলেন? উত্তর হবে শরৎকালে। এই আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমেরিকার দুজন বন্ধুর নাম কি? স্বামী বিবেকানন্দের আমেরিকার দুজন বন্ধুর নাম কি? এক হলো মিস ম্যাকলাউড আর দুই হলো বস্টনের মিসেস বুল। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনে দেখেছো, মিস নোবেলকে স্বামী বিবেকানন্দ বলছেন কোথায় দেখার কথা বলা হয়েছে? লন্ডনে দেখার কথা বলা হয়েছে। মিস ম্যাকলাউডকে লন্ডনে দেখার কথা বলা হয়েছে। সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি, মিস ম্যাকলাউড প্যারি ফ্যাশনের পোশাক পরিধান করে থাকেন। এটাও একটা প্রশ্ন, প্যারি ফ্যাশনের পোশাক পরিধান কে করে থাকেন? মিস ম্যাকলাউড। মিসেস বুলের বয়স প্রায় 50, মিসেস বুলের বয়স হচ্ছে কত? 50, এটাও একটা প্রশ্ন। এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তাহলে স্বামী বিবেকানন্দের আমেরিকায় বিশেষ উপকারী বন্ধুর নাম কি, যদি এই প্রশ্নটাও আসে সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার বয়স কত এটাও ইম্পর্টেন্ট। উত্তর হবে মিসেস বুল এবং তার বয়স হলো 50 বা 50 বছর। তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন। সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। মিস নোবেলকে তিনি সাজেস্ট করছেন যে তাদের সাথে মিসেস বুল এবং মিস ম্যাকলাউডের সাথে যেন আসেন ইউরোপ হয়ে, তাহলে তার একটুখানি মানে সঙ্গে এলে একঘেয়েমি দূর হতে পারে। যাই হোক, মিস্টার স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি, কিন্তু চিঠিটি বড়ই শুষ্ক এবং প্রাণহীন। কার চিঠির কথা বলা হয়েছে? চিঠিটি বড়ই শুষ্ক এবং প্রাণহীন। স্টাডি চিঠির কথা বলা হয়েছে, মিস্টার স্টাডির কথা বলা হয়েছে। বা মিস্টার স্টাডির চিঠিটি কেমন ছিল যদি প্রশ্ন আসে, উত্তর হবে বড়ই শুষ্ক এবং প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। অনন্ত ভালোবাসা জানবে, ইতি সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ। এটাও একটা প্রশ্ন যে চিঠির শেষে স্বামী বিবেকানন্দ যে শেষ করেছেন চিঠিটা, শেষে কি আছে? ইতি সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ, সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ। যাই হোক, এটা সম্পাদিত। মিস নোবেল সম্পর্কে এখানে উল্লেখপঞ্জিতে আছে, স্টাডি সম্পর্কে দেওয়া আছে, একটুখানি তোমাদের জানতে হবে। মিস মুলার কে ছিলেন? সম্পূর্ণ নাম হেনরিয়েটা মুলার, এটাও জানতে হবে। এছাড়া বেলুড় মঠ স্থাপনের জন্য তিনি এসেছিলেন, অর্থ সাহায্য করেছিলেন। এবং মিসেস সেভিয়ার যারা ছিলেন তাদের নামও এখানে আছে। মায়াবতী অদ্বৈত আশ্রম স্থাপন করেছিলেন মিসেস সেভিয়ার। আর সেভিয়ার দম্পতি
এই সেভিয়ার দম্পতি মায়াবতী আশ্রম স্থাপন করেছিলেন। মিস ম্যাকলাউডের পুরো নাম আছেন মিস জোসেফাইন ম্যাকলাউড। এছাড়াও স্বামীজি তাকে জো বলে ডাকতেন মিস ম্যাকলাউডকে। এছাড়াও মিসেস বুলের নাম আছে, যার সম্পূর্ণ নাম হলো সারা বুল, যিনি নরওয়েবাসী ছিলেন এবং মিস্টার ওলি বুলের স্ত্রী ছিলেন, স্বামীজির শিষ্যা ছিলেন, যাকে তিনি স্বামীজি কাকে ধীরা মাতা বা মা বলে ডাকতেন সেটা হবে মিসেস বুলকে। মিসেস বুল, যার নাম সারা বুল, তাকে স্বামীজি ধীরা মাতা বলে সম্বোধন করতেন বা মা বলে সম্বোধন করতেন। বেলুড় মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য তিনিও করেছিলেন এবং অন্যান্যভাবে তিনি এদেশেও পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করেছিলেন। এই গেল চিঠির আলোচনা। আজকে প্রশ্ন উত্তরও আলোচনা করে দিলাম, চিঠির আলোচনা গেল। যাই হোক, তোমরা ভালো করে পড়াশোনা করো এবং যারা একই সাথে আমি নবম শ্রেণীর যারা আছো তাদেরকে বলে দিই, এখানে যে চিঠির যে আলোচনা করলাম সেখান থেকে যে তোমাদের বড় বড় প্রশ্ন আসবে, যেমন আসতেই পারে যে চিঠি, এখানে চিঠিটি ছোট প্রশ্ন তো কোথায় বসে চিঠি লিখেছেন, উত্তর হবে আলমোড়া 29শে জুলাই 1897। এছাড়াও চিঠিতে কি কথা তিনি বলেছেন, কাকে চিঠি লিখেছেন, কি কথা তিনি বলেছেন, এটা একটা প্রশ্ন। এছাড়াও আসতে পারে তিনি এই যে একজন পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। সিংহী বলতে কার কথা বলা হয়েছে? মিস মার্গারেট নোবেলের কথা বলা হয়েছে। কেন তাকে বলা হয়েছে এমন? তিনি আসছেন ভারতবর্ষের স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য, তেমনই একজন নারী শক্তির প্রয়োজন, তেমনই একজন নারীর প্রয়োজন, সিংহীর প্রয়োজন, তাই জন্যই এই উদ্ধৃতাংশের অবতারণা করা হয়েছে, এমন প্রশ্ন আসবে। এছাড়াও কেন তিনি মিস মার্গারেট নোবেলকে বলেছেন যে এই দেশে কুসংস্কার, দাসত্ব, এই কথাগুলো বলেছেন, কেন শ্বেতাঙ্গরা দূরে থাকে তাদের থেকে, এইখানে একটা প্রশ্ন আসতে পারে। এছাড়াও আমাদের ভারতবর্ষের জলবায়ু কেমন, সেটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে 2 মার্কসের বা 2 নম্বরের। এছাড়াও এমন আসতে পারে যে ইউরোপীয় কান্ট্রির সুখ স্বাচ্ছন্দ্য বোধ করছেন না মিস মার্গারেট নোবেলকে, তিনি কিভাবে মানে আশ্বস্ত করেছিলেন, সেই রকম একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এছাড়াও মিস মুলার সম্পর্কে ওনার বক্তব্য কী ছিল, এগুলো প্রশ্ন আসতে পারে। সেভিয়ার দম্পতি সম্পর্কে কিছুটা প্রশ্ন আসতে পারে এবং ম্যাকলাউড, এবার শর্ট প্রশ্ন, এবার সম্পূর্ণ চিঠি থেকে শর্ট প্রশ্ন বিশেষ করে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রেখো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো। অবশ্যই তোমরা বেল আইকন দিয়ে রেখো। আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসের জন্য চ্যানেল ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।